দিল্লি ঢাকা থেকে 1822 কিলোমিটার দূরে হলেও সময়ের দূরত্ব কেবল আধ ঘন্টা পেছনে। সেখানেও ভোর হওয়ার অপেক্ষা। একটি পুরনো বাড়ির জানালায় বসে একজন বয়স্ক মানুষ তাকিয়েছিলেন দূরের আকাশে। তিনি কিছুক্ষণ পরপর চা রঙা কাপ থেকে চুমুক দিচ্ছিলেন। চোখে ভারী চশমা, ঠোঁটে একরকম বিষণ্ণ তৃপ্তি। এই মানুষটি স্বৈরাচারী শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের দিনে তিনি গোপনে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন দিল্লিতে। আজ 2025 সালের 5 আগস্ট পেরিয়ে গেছে, অর্থাৎ পুরো 1 বছর কেটে গেছে। অনুপস্থিতির পরও তার ছায়া যেন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের প্রতিটি অলিগলিতে। আর সেই ছায়াই এখন এক ভয়াবহ প্রতিশোধের খেলা খেলতে প্রস্তুত, যে খেলা শুধু রাজনীতি নয়, গোটা রাষ্ট্রযন্ত্রকে নড়বড়ে করে দিতে পারে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভয়ঙ্কর অডিও। ভারতে কিন্তু বেশ অনুপ্রবেশ ঘটেছে বলা হচ্ছে, বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ঢুকেছে। ভারত সরকার এগুলো নিয়ে খুবই কনসার্ন। দেখেন, এই 5 তারিখের পর থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যে খেলা শুধু রাজনীতি নয়, গোটা রাষ্ট্রযন্ত্রকে নড়বড়ে করে দিতে পারে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভয়ঙ্কর অডিওতে তিনি বলছেন, আমাকে দেওয়া শাস্তি তো নেব, কিন্তু তার আগে ওই যারা মামলা দিয়েছে সেই 200 জনের হিসাব করে নেব। কণ্ঠটি কাঁপেনি, বরং শীতল ছিল। কথায় আছে, রাজনীতিতে কেউ হারিয়ে যায় না, কেবল দৃশ্যপট বদলায়। শেখ হাসিনা এখন দৃশ্যপটের বাইরে, কিন্তু নিয়ন্ত্রণের সুতো কি এখনো তার হাতেই? এই প্রশ্ন যখন অনুত্তরিত, তখনই ঢাকার নির্জন গলিতে একের পর এক ছোট ছোট অদৃশ্য ঘটনা ঘটছে। কেউ একজন হঠাৎ নিখোঁজ হচ্ছে, আরেকজন রাতের আধারে ঢুকে পড়ছে কোনো মিডিয়া অফিসে, চুপি চুপি বলে যাচ্ছে, তৈরি থাকো, বড় কিছু আসছে। 1 বছর আগে যারা ছিল ক্ষমতার কেন্দ্রে, আজ তারা যেন ছায়া হয়ে ছড়িয়ে পড়েছে রাষ্ট্রের আড়ালে। নিষিদ্ধ ঘোষিত দল হলেও আওয়ামী লীগের সেই ছায়া নেতৃত্ব একটুও ক্ষীণ হয়নি, বরং সময়ের সঙ্গে তারা হয়ে উঠছে আরও সংগঠিত, আরও প্ররোচনামূলক। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা হারানো আওয়ামী লীগের একটি গোপন অংশ এখনও স্বপ্নে বিভোর পুনরুদ্ধারের। তাদের এই স্বপ্ন একরকম ধর্মীয় আবেশের মতো, এক গভীর মানসিক সংকল্প। যারা আপার ডাকে জীবন দিতে প্রস্তুত ছিল, তারা আজও দুর্গম জায়গায় হাত পাখার নিচে বসে গোপনে বৈঠক করছে। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, এমনকি টেকনাফ পর্যন্ত বিভিন্ন স্থানে তারা চালাচ্ছে সাংগঠনিক পুনর্গঠনের কাজ। 2025 সালের জুলাই মাসে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার হওয়া 2 সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে উঠে আসে বিস্ফোরক তথ্য। তারা জানিয়েছে, 8 জুলাই ঢাকার একটি কনভেনশন হলে প্রায় 400 জনকে মনস্তাত্ত্বিক ও গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেনিং ছিল কেবল অস্ত্র চালানোর নয়, ছিল তথ্য লুকানো, লোক চেনা এবং স্লিপার সেল গড়ে তোলার উপর। এই প্রশিক্ষণের পেছনে ছিল অর্থ, পরিকল্পনা এবং সেই পুরনো নেটওয়ার্ক, যেটা শেখ হাসিনার সময় রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা বাহিনীর ভাষায়, একটি সংঘবদ্ধ ছায়া গোষ্ঠী রাজধানীতে সমন্বিত হামলার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার কিছু অংশ আমরা শনাক্ত করেছি। যদিও এখন পর্যন্ত বড় কোনো বিস্ফোরণ ঘটেনি, তবে আতঙ্ক এখনো দানা বেঁধে আছে। গোপন সূত্রে জানা যায়, শেখ হাসিনার একটি বার্তা, শুধু একটি শব্দ কিংবা একটি চিহ্ন, সেটাই হতে পারে বিস্ফোরণের সূচনা। 15 বছর ধরে রাষ্ট্রের প্রতিটি স্তরে যে অর্থ ছড়িয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, সেই অর্থ এখন ছায়া থেকে বেরিয়ে আসছে। একটি নির্দিষ্ট অর্থচক্র এখন কাজ করছে পুরনো নেতাকর্মীদের সংগঠিত করতে। তারা অস্ত্র, প্রযুক্তি এবং প্রশিক্ষণের জন্য লাগাতার অর্থ ঢালছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। বিশেষ করে দিল্লি থেকে পাঠানো গোপন ফান্ডের ব্যাপারে এখন নজর রাখছে অর্থনৈতিক গোয়েন্দারা। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কিছু সদস্য ইতিমধ্যে বাংলাদেশের একাধিক হোটেল ও গেস্ট হাউসে ঢুকেছে বলে দাবি করছে নজরদারি সূত্রগুলো। 29 জুলাই থেকে শুরু হয়েছে অপারেশন ব্ল্যাক রেইন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে ডিএমপি, র্যাব ও সিআইডি যৌথভাবে অভিযান চালাচ্ছে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে। এখনো পর্যন্ত 63 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 27 জনই ছিল সাবেক ছাত্রলীগ ও যুবলীগের মধ্যম সারির নেতা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই চক্রটি স্লিপার সেল পদ্ধতিতে কাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট, এই 3 জায়গাকে রেড জোন ঘোষণা করে নজরদারি জোরদার করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের তরফ থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো বিবৃতি আসেনি,
কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠে পাওয়া গেছে ক্রুদ্ধ উচ্চারণ। আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমরা হারিনি, শুধু থেমেছি। যুদ্ধ এখনো শেষ হয়নি। এই ধরনের উক্তির ব্যাখ্যা এখন গবেষকদের হাতে। কেউ বলছে এই ভাষা বিদ্রোহের, কেউ বলছে এটা এক ভগ্ন নেত্রীর শেষ আত্মচিৎকার। কিন্তু এরকম বার্তা দেশের ভেতরে কিছু চরমপন্থী সমর্থকদের আরো সক্রিয় করছে বলেই আশঙ্কা বাড়ছে প্রশাসনের। নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন দেশ একটু একটু করে স্থিতিশীলতা ফিরে পাচ্ছে, ঠিক তখনই এই গোপন আন্দোলন যেন আবার দেশকে অস্থির করার চেষ্টা করছে। বিশ্লেষকদের ভাষায় এটা কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, এটা রাজনৈতিক পুনর্জাগরণের সুপরিকল্পিত প্রচেষ্টা। নিষিদ্ধ আওয়ামী লীগের এই অংশটি সরাসরি সংঘাতে যেতে চায় না, বরং তারা চায় একটি রাজনৈতিক অরাজকতা তৈরি করতে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় নতুন সরকারের ওপর। তাদের কৌশল তিনটি স্তরে ভাগ করা: মিডিয়া অ্যাক্টিভিজম ও গুজব ছড়ানো, প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগানো, রাজপথে হঠাৎ ফ্ল্যাশ মবের মতো উত্তেজনা সৃষ্টি করা। দিল্লির চাণক্যপুরীতে এখন এক চুপচাপ প্রাসাদ, তার ভেতরে বুলেট প্রুফ ঘরে বসে আছেন শেখ হাসিনা। মোদির উপহারের কাচের বাটি থেকে দুধ কলা খেতে খেতে হাসছেন, ক্যামেরায় চোখ রাখছেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যে সামরিক প্রশিক্ষণ চলছে সেটা দেখতে। শেখ হাসিনা জানেন তিনি আর ফিরে যেতে পারবেন না, কিন্তু তার হাত লম্বা, বুদ্ধি পুরনো যমুনার মতো ধূর্ত, আর প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। এই জাতিকে আমি দুর্নীতি, গুম, ক্রসফায়ার শিখিয়েছি, এবার ধ্বংস শেখাবো, তিনি ফিসফিস করেন। তার পেছনে দাঁড়িয়ে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা কিছু বলেন না। তারা জানে বাংলাদেশে আবার আগুন লাগানোর জন্য শেখ হাসিনা এখনো মোদির দরবারে দরকারি। ফেরাউন মরেনি, সে শুধু নদী পাল্টেছে। নীল নয়, এখন তার নাম পদ্মা। আর ফেরাউন, সে আর পুরুষ নয়, সে এখন একজন নারী, নাম শেখ হাসিনা। ভারতে কিন্তু বেশ অনুপ্রবেশ ঘটেছে বলা হচ্ছে, বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ঢুকেছে। ভারত সরকার এগুলো নিয়ে খুবই কনসার্ন। দেখেন, এই 5 তারিখের পর থেকে ভারতের উপরে যে আক্রমণটা বাংলাদেশের পক্ষ থেকে এসেছে, এটা ভারতবাসীর কাছে আসলে খুবই বিস্ময়কর একটা ব্যাপার ছিল। যে এই রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার প্রধান ভূমিকার মধ্যে ছিল, যারা না হলে, যে ভারত না থাকলে বাংলাদেশ এতদিন এত সহজে স্বাধীনতা পেত না। তার রাস্তাটা অনেক বন্ধুর হতো, আরো হতাহত হতো। 30 লক্ষের জায়গাতে সেটা আপনার কোটিখানিকে গিয়ে পড়তো। কোটি কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, সেখানে তারা চিকিৎসা পেয়েছে। সেই রাষ্ট্রটির বিরুদ্ধে যখন এই বাংলাদেশের কতিপয় বেঈমান নিমক হারামের আপনি যখন বক্তব্য শোনেন, আপনাকে বিস্ময়ভীত হয়ে যেতে হয়। আপনার তখন মাথায় প্রশ্ন আসে যে এরা কি পাকিস্তানি রয়ে গেল শেষ পর্যন্ত? তো এরকম একটা অবস্থা যখন বিরাজ করছে, তখন আপনাদের এখানে অনুপ্রবেশ বা ভারতকে অস্থিতিশীল করবার যে চেষ্টাটা, সেইটাকে আসলে সেটা অনুমেয় এবং সেটা আমার কাছে বিস্ময়কর না। 2 নম্বর, আপনি যে কথাটা মূল আলোচনাটা আপনি উঠিয়েছেন, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ এবং মাননীয় প্রধানমন্ত্রী কবে ফেরত যাবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ নিয়ে আপনাকে একটু আমি বলি। আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একদল শিক্ষার্থী, যারা আপনার লাল বদর ছিল, যারা এই ডানপন্থী লাল বদর ছিল, জানেন তো লাল বদর জিনিসটা কি, সেটা একটু আপনাকে বলে দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনী নামে রাজাকার গোষ্ঠীরা, অর্থাৎ এই যুদ্ধপরাধীর একটা বাহিনী বানিয়েছিল আল বদর। এরকম আরো বানিয়েছে আল শামস, আল বদর, রাজাকার। তার মধ্যে আল বদর একটি বাহিনী আছে, যাদের কাজ ছিল রাস্তায় মানুষকে খুন করা। বাঙালি দেখলে, হিন্দু দেখলে, আওয়ামী লীগ দেখলে তাদেরকে খুন করে ফেলতো। এই আল বদর এদেরই সন্তানরা প্রোফাইল পিকচার লাল করেছে বলে 5 তারিখের পর থেকে এদেরকে আমরা লাল বদর বলি। বুঝতে পারছেন, বাংলাদেশে এখন এই লাল বদলের দৌরাত্ম্য চলছে। তো প্রাক্তন লাল বদর এখন তারা মোটামুটি হুঁশে ফিরেছে, তাদের জ্ঞান ফিরেছে। এরকম কিছু শিক্ষার্থী প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাফ চেয়েছে। তারা বলেছে যে আপা বা নেত্রী, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি এটি আসলে জামাত শিবিরের আন্দোলন ছিল, আমরা বুঝতে পারিনি এটা মৌলবাদীদের আন্দোলন ছিল। এই দেশকে একটি ভয়ঙ্কর রকমের মৌলবাদ রাষ্ট্র, এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য যে পরিকল্পনা ছিল, আমরা বুঝতে না পেরে আপনার বিপক্ষে আমরা স্লোগান দিয়েছি, আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি।
এটা আপনি যদি মনে করেন যে আমার মুখের কথা, এটা মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের পেজের ভেতরে পরিষ্কার করে আছে তারা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে, কান্নাকাটি করছে। বাংলাদেশের রাস্তায় রাস্তায় মানুষ এখন বলছে, এই কদিন আগে আপনার মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হলো, নিশ্চয়ই আপনি শুনেছেন সে কথা। সেই মাইলস্টোনের দুর্ঘটনা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আপনার শিক্ষার্থীরা ভাষণ দেওয়া, স্লোগান দেওয়া শুরু করেছে যে শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে। হ্যাঁ, শেখ হাসিনা আবার চাই, শেখ হাসিনা আবার চাই, শেখ হাসিনা, এইভাবে। তো এই আবার চাই শেখ হাসিনা, আবার শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হারবে, ভাবতে পারেন? আপনি যদি ইতিহাসের যতগুলো এই ধরনের ঘটনা আপনি দেখেছেন, আপনি ইরানে যদি রেজা শাহ পাহলভিকে দেখেন, আপনি যদি আপনার লিবিয়াতে গাদ্দাফিকে দেখেন, কিংবা আপনি মধ্যপ্রাচ্যের যে আরব স্প্রিং গুলো হয়েছে, যেসব আপনার যাদের বিরুদ্ধে আন্দোলনগুলো হয়েছে, সেই সব জায়গাগুলো তো আসলে স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ ছিল। বাংলাদেশের আন্দোলনটার ভিতরে কিন্তু ছিল মৌলবাদের অংশগ্রহণ। সাধারণ মানুষরা পরবর্তী সময় যখন বুঝতে পেরেছে তাদের আসলে কিছুই করার ছিল না, তো সাধারণ মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য এই 1 বছরের মাথাতে ডাক দিয়েছে। কিছুই না, আপনি খালি ইউটিউবে এখনই লিখে সার্চ দেন আপনার মাইলস্টোন দুর্ঘটনা শেখ হাসিনা, এটা লিখে সার্চ দিলে দেখবেন যে সাধারণ মানুষজন কিভাবে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত চাইছে। এটা আরো মানুষ চাইবে, আরো মানুষ চাওয়া শুরু করেছে, আরো মানুষ বলা শুরু করেছে। আপনি জানেন যে 5ই আগস্টের 1 মাস পর থেকে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, আমাদের আগের রেজিমই ভালো ছিল। ভারতকে নিয়ে কত রকমের বিদ্বেষ ছড়িয়েছে যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। আমি জানি না আপনি জানেন কিনা যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সবসময় বলা হতো যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেবে। এই প্রপাগান্ডাটা ছড়ানো হতো। একটা বিষয়ে আসবো যে দীর্ঘ সময় প্রায় 1টা বছর হতে গেল, সেই 1টা বছরে হাসিনা রয়েছেন, মনে করা হচ্ছে যে দিল্লিতে তিনি রয়েছেন, এবং এখান থেকে বাংলাদেশে যে সময়ে দাঁড়িয়ে ভারত বিদ্বেষী নানা মন্তব্য শোনা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে হাসিনা রয়েছেন ভারতেই। এই গোটা বিষয়টা কি কোথাও গিয়ে হাসিনার বিপক্ষে চলে যেতে পারে? আমি জানি না, আপনি দেখেন, প্রথম ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আপনি জানেন সেটাই, এবং এই দলের পক্ষে নানাবিধ ক্যাম্পেইনের সাথে আমি জড়িত, কাজ করছি, বলছি। আমি আমার দলকে, পার্টিকে বা আমাদের তৃণমূল কর্মীদেরকে সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি যে এই যে আমাদেরকে ভারতপন্থী করে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা পলিটিক্সের অংশ। আপনার যারা এই ভারত বিদ্বেষী মনোভাব মুক্তিযুদ্ধের পর থেকে এই গত 54 বছরে এটা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে, আজকে প্রমাণিত হয়েছে যে এরাই ছিল হচ্ছে মূল সুবিধাভোগী। যে ভারতের কাছে 5 বিঘা জমি না পেয়ে মাওলানা ভাসানী কিভাবে আপনার তখন ইন্দিরা গান্ধীর সমালোচনা শুরু করেছিলেন, এগুলোর অনেক ইতিহাস আছে, আমি সেগুলোতে যাব না। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে ভারতেই মাননীয় প্রধানমন্ত্রী আছে, এতে করে আরো কি স্পষ্ট হয় কিনা তিনি ভারতপন্থী বা ভারতের ব্যাপারে। দেখেন, ভারতে শুধু না, বাংলাদেশে আমি মানে আন্তরাষ্ট্রীয় প্রেশারের কথা যদি বলতে যাই, তাহলে বাংলাদেশে সবচাইতে যেই প্রভাবটা কাজ করে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে আমেরিকান প্রভাব। আমাদের ইলেকশন হবে, আমেরিকা থেকে লোকজন এসে কথা বলছে। আমাদের ইলেকশনে আপনার কিভাবে ইলেকশনটা হবে, ইউনাইটেড নেশনস থেকে, ইংল্যান্ড থেকে লোকজন এসে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কথা বলছে, আমেরিকান লোকেরা তদবির করছে। তারপরে হচ্ছে যে মানে সোজা কথা হচ্ছে যে একটা আমেরিকান আধিপত্য বাংলাদেশে একেবারে স্পষ্ট। তো কই, বাংলাদেশকে তো কখনো বলা হয় না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছি। তাদের সাথে আমাদের যেই রেডিমেড পণ্য যেটা হচ্ছে আরএনজি ইন্ডাস্ট্রি, এখানে 80% পণ্যই বা ব্যবসা বাণিজ্য অন্যান্য ব্যাপারে আপনি যদি বলেন বা রপ্তানির ক্ষেত্রে বলেন, সেগুলো হচ্ছে সব আমেরিকার সাথে। কই, আমাদেরকে তো অন্যান্য দলগুলোকে তো বলে না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক, কই। তারপরে জামাতে ইসলাম সারাক্ষণ পাকিস্তানের পা ধরে বসে থাকে জামাতে ইসলামী, যে পাকিস্তান যা নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবে। কই, তাদেরকে তো ওইভাবে প্রবল ভাবে বলা হয় না। সুতরাং এইটা হচ্ছে একটা পলিটিক্যাল রেটরিক, আমাদেরকে এক ধরনের বিদ্ধ করবার জন্য। আমি বরঞ্চ সবাইকে বলি গর্ব করে বলার জন্য, খুবই গর্ব করে বলার জন্য যে ভারত আমার বন্ধু রাষ্ট্র,
ভারত আমার সবচাইতে কাছের আমার মানুষ, ভারত আমার দুঃখে সুখে প্রত্যেকটা মুহূর্তে ভারত আমার সাথে ছিল। এই কথাটা যখন আপনি গর্ব ভরে আপনি নিজের মুঠি শক্ত করে বলতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে শত্রুদেরকে আপনি পরাস্ত করতে পারবেন। যখনই আপনার কাছে মনে হবে যে ভারতপন্থী বলাটা একটা অন্যায়, এটাকে লুকাতে হবে, আপনাকে এখন কিছুর পেছন দিয়ে লুকাতে হবে যে ভারতপন্থী বলেছে তাড়াতাড়ি করে ডিফেন্ড করে, না 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 আমি ভারতপন্থী না। আমি খুবই গর্ব করে বলতে চাই যে আমি খুবই ভারতপন্থী, আমি ব্যক্তিগতভাবে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন।